আরমান গটগট পায়ে কেবিন থেকে বেরিয়ে যেতেই আবির একটা বাঁকা হাসি দিল। এটাই তো চাইছিল ও। ওকে যে ওর দেওয়া কথা রাখতেই হবে। যেভাবেই হোক ওদের দুজনকে এক করতেই হবে। আবির ওদের পরে যে পোস্টে আছে তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে আবির আর মায়াও বেরিয়ে যায় অফিস থেকে। অফিস এখনো ছুটি হয়নি, কিন্তু আরমান আর আবির তবুও চলে গেল, যেহেতু আজকে একটা মিটিং চলছিল। বাইরে এসে মায়া আবিরকে বলল, ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনি চলে যান। আবির, একদম চুপচাপ এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। এই বলে আবির চলে গেল পার্কিং লটে থেকে গাড়ি আনতে। কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসলো। তারপর মার জন্য ওর পাশে মানে সামনের সিটের দরজা খুলে দিল। মায়াও উঠে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। এরপর প্রথমেই আবির মায়াকে নিয়ে রেস্টুরেন্টে গেল। মার জন্য ভারী খাবার অর্ডার করে নিজের জন্য কফি অর্ডার দিল। তারপর ওদের খাওয়া শেষ হলে আবারও গাড়িতে উঠে বসল। গাড়ি ওদের বাড়ি যাওয়ার রাস্তা ধরতেই মায়া বলে উঠল, ভাইয়া একবার হসপিটাল যেতে হবে। আবির অবাক হয়ে বলল, হোয়াট? হসপিটাল কিন্তু কেন? মায়া দুঃখিত গলায় বলল, পাপা হসপিটালে ভর্তি আছে ভাইয়া। ডাক্তার বলেছে পাপা আর বেশি দিন বাঁচবে না। তখনও ওদের গাড়ি চলছিল। মার বলা শেষ কথাটা শুনে আবির জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। যেন কথাটা শোনা মাত্রই থমকে গেল। মায়া মুখ তুলে তাকলো আবিরের দিকে। আবিরও তাকালো মার দিকে। মার দুই চোখে তখন অশ্রুর ধারা। পিছনে গাড়ির হর্ন শুনে আবির গাড়িটা রাস্তার একপাশে লাগালো। তারপর মায়াকে জিজ্ঞাসা করল, কি হয়েছে আঙ্কেলের? মায়া কান্না ভেজা গলায় বলল, ক্যান্সার, লাস্ট স্টেজ, কেমোথেরাপি চলছে, তবুও বাঁচবে কিনা গ্যারান্টি নেই। মার কথা শুনে আবির নিজের মুখের ভাষা যেন হারিয়ে ফেলল। ও কি বলে মেয়েটাকে সান্ত্বনা দিবে বুঝতে পারল না। এই মেয়েটার যে ওর বাবা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। যদি ওর বাবার কিছু হয়ে যায় তাহলে কোথায় যাবে এই মেয়েটা? এই দুনিয়ার যে বড়ই নিষ্ঠুর তা যদি হয় আবার একটা অনাথ মেয়ের জন্য। মায়া তখনও মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলেছে। আবির ওর হাতটা মার মাথায় রেখে বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রাখো। মায়া মুখে কিছু বলল না, শুধু ওড়না দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। তারপর নিজেকে স্বাভাবিক করতে চাইল। ও চাই না ওর দুর্বলতাগুলো কাউকে দেখাতে, কিন্তু এই মানুষটার সামনে কিছুতেই নিজেকে আড়াল করতে পারে না। কষ্টগুলো বেরিয়ে যায়। আবির, আর তাই তুমি তোমার বাবাকে বাঁচাতে আরমানের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে এসেছো তাই তো? মায়া মুখে কিছু বলতে পারল না, শুধু মাথা নড়িয়ে হ্যাঁ বুঝালো। আবির আবারও বলল, কিন্তু তুমি যে আগে একটা কোম্পানিতে জব করতে ডিজাইনারের। মায়া একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানেন তো ভাইয়া এই দুনিয়ায় একটা মেয়ের বেঁচে থাকা অনেক কঠিন। এই দুনিয়ায় কিছু মানুষরূপী হায়না বাস করে, যারা সুযোগ পেলেই অসহায় মেয়েদের ছিঁড়ে খেতে চায়। আমাকে ওই অফিসের ম্যানেজার মলেস্ট করার চেষ্টা করেছিল, তাই ছেড়ে দিয়েছি ওই চাকরি। চাকরি ছাড়ার পরের দিনই ওই কোম্পানির ডি নিজের দেখা করতে এসেছিল আমার সাথে। নিজে আমার বাড়ি এসে জানতে চেয়েছিল চাকরি ছাড়ার কারণ। ডাবল মাইনে দিতে রাজি ছিল আমায় আবারও ওই অফিসে জয়েন করার জন্য। কিন্তু আমি রাজি হয়নি। তার কিছু দিন পরই পাপার ক্যান্সার ধরা পড়া। ধরা অবশ্য অনেক আগে পড়েছিল। পাপা জানতো। পাপা নিজেই ব্যাংক থেকে লোন নিয়ে একা একাই চিকিৎসা করাচ্ছিল। আমি ভেঙে পড়বে ভেবে পাপা আমায় কিছু জানতে দেয়নি। পাপার শরীরও দিন দিন ভেঙে পড়ছিল, আমি কিছু বললে বলতো বয়স হয়েছে, এমনি একটু শরীর খারাপ তাই এমন হচ্ছে। এরপর এই কিছুদিন আগে পাপার অতিরিক্ত শরীর খারাপ শুরু করে। হসপিটালে নিয়ে গেলে আমি জানতে পারি, আর সেই থেকে পাপা হসপিটালে ভর্তি। এরপরে অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম কিন্তু পাইনি। আপনি তো জানেন পড়াশোনাও বেশি দূর করিনি। আবির কি বলবে বুঝতে পারল না। মায়াকে সান্ত্বনা দেওয়ার ভাষা যে ওর নেই। ও আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে আবির আর মায়া প্রবেশ করলো ওর বাবাকে যেই কেবিনে রাখা আছে সেই কেবিনে। ওর বাবা চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া গিয়ে ওর বাবার মাথায় হাত রাখতেই ওর বাবা চোখ মেলে তাকালো। আশরাফ সাহেব, এসেছিস মা? তোকে বলছি আমায় বাড়ি নিয়ে চল মা। আমার এখানে একদম ভালো লাগছে না, ভীষণ কষ্ট হয় আমার। মায়া ওর চোখের পানি আড়াল করে ধরা গলায় বলল, আর একটু কষ্ট সহ্য করো পাপা, দেখবে তুমি ঠিক হয়ে যাবে সেই আগের মতো। দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। আবির এগিয়ে গেল আশরাফ তালুকদারের কাছে। উনার অবস্থা দেখে কি বলবে ভেবে পেল না।
শেষ যখন ওনাকে দেখেছিল তখন পুরোপুরি সুস্থ ছিল। সেই মানুষটিকে এই অবস্থায় দেখে ভীষণ খারাপ লাগছে। আশরাফ সাহেব আবিরকে দেখে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আবির বাবা, তুমি এসেছো। এতদিন কোথায় ছিলে? আসনি যে। আগে তো প্রায় আসতে। আবির, আমি দেশে ছিলাম না আঙ্কেল। এই 1 সপ্তাহ হলো ফিরেছি। আপনি চিন্তা করবেন না, একদম ঠিক হয়ে যাবেন। আশরাফ সাহেব, আর ঠিক দেখছো তো কি অবস্থা। আমি জানি আমি হয়তো আর বাঁচব না। এই নিয়ে আমি কোনো চিন্তাও করি না বাবা। চিন্তা শুধু আমার মেয়েটাকে নিয়ে। এই দুনিয়ায় আমি ছাড়া ওর যে আর কেউ নেই। যদিও বা মেয়েটার বিয়ে দিলাম সেটাও আবার ডিভোর্স হয়ে গেল। আমি না থাকলে তুমি আমার মেয়েটাকে একটু নিজের বোন ভেবে দেখে রেখো বাবা। তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি। খুব চিন্তা হয় আমার মেয়েটার জন্য। কথাগুলো বলতে বলতে আশরাফ সাহেব কেঁদে ফেললেন। ওনার কথা বলতেও কষ্ট হচ্ছে তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলছেন। এদিকে মার চোখে তখন অশ্রুর বন্যা। এমন কঠিন পরিস্থিতি দেখে আবিরের চোখ থেকেও 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মায়া নিজেকে সামলে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, পাপা আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। তুমি কি সব উল্টা পাল্টা বকে চলেছ তখন থেকে? তুমি যদি এসব বলো তাহলে আমি আর তোমার সাথে দেখা করতে আসব না। শুধুমাত্র ডাক্তারের সাথে কথা বলে তোমাকে বাইরে থেকে দেখেই চলে যাব। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন, সে আমি খুব জানি তুই আসবি কি আসবি না। তুই যে আমার একমাত্র শেষ সম্বল মা। তুই না আসলে তো আমি আরোই মরে যাব। মায়া মিথ্যার রাগ দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আবার তুমি এই কথা বলছো। যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আরে, আশরাফ সাহেব মুচকি হেসে বললেন, দেখেছো আবির বাবা, আমার মেয়েটা এখনো কতটা ছেলেমানুষি করে। আচ্ছা আবির বাবা, তুমি কি জানো এখন কোথায় চাকরি করছে? ও তো হঠাৎ করে ওই জবটা ছেড়ে দিয়েছিল। আমার চিকিৎসা করতে তো অনেক টাকা খরচ হচ্ছে। তারপর এখন বলছে আবার একটা কোম্পানিতে কাজ করছে, সেখানে থেকে নাকি লোন নিয়েছে। তুমি এই বিষয়ে কিছু জানো? আসলে কি বলতো বাবা, ভীষণ ভয় হয় মেয়েটাকে নিয়ে। আবির একবার মার দিকে তাকালো। দেখলো মায়া অসহায় চোখে ওর দিকেই তাকিয়ে আছে। আবির বলল, হ্যাঁ আঙ্কেল। মায়া আমি যেই কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতেই ডিজাইনার হিসাবে জয়েন করেছে। আর আপনি ওর জন্য একদম চিন্তা করবেন না। আমি আছি তো আমার বোনকে দেখে রাখার জন্য। আশরাফ সাহেব স্বস্তির শ্বাস ফেলে বললেন, যাক বাবা, কিছুটা চিন্তা মুক্ত হলাম মেয়েটা আমার তোমার কোম্পানিতে কাজ করছে শুনে। আমার পুরো বিশ্বাস আছে তুমি আমার মেয়েটাকে দেখে রাখবে। এভাবে আরো কিছুক্ষণ কথা বলল ওরা। মার বাবার কথা বলতে কষ্ট হলেও তা কাউকে বুঝতে দিল না। খুব আস্তে আস্তে কথাগুলো বলছিল। তারপর মায়া আবির ডক্টরের সাথেও দেখা করল। এরপর বেরিয়ে গেল মায়াদের বাড়ির উদ্দেশ্যে মার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। ওরা পৌঁছে গেলে আবির ওদের বাড়ি ঢুকলো না, ও জানালো এখানেই অপেক্ষা করবে, কারণ আশেপাশে আরো কিছু বাড়ি আছে। মায়াকে একটা ছেলের সাথে বাড়িতে ঢুকতে দেখে যদি কেউ কিছু মনে করে সে ভেবে আবির বাড়ির ভিতরে গেল না। কিছুক্ষণের মধ্যেই মায়া একটা ব্যাগ নিয়ে হাজির হলো। তারপর ওরা দুজনেই রওনা দিল শাহরিয়ার ম্যানশনের উদ্দেশ্যে। শাহরিয়ার ম্যানশন। বাড়ির কলিং বেল বাজিয়ে বাইরে অপেক্ষা করছে মায়া আর আবির। মার হার্টবিট বেড়ে গেছে। এতক্ষণে নিশ্চয় এই বাড়ির সবাই ফিরে এসেছে। কি বলবে ও সবাইকে? কিভাবে দাঁড়াবে ও সবার সামনে? আর আরমানের মা তো ওকে একদম পছন্দ করে না। ওই মহিলাকে দেখলেই তো মার ভয় লাগে। এসব ভাবতে ভাবতেই দরজা খোলার আওয়াজ হলো। মায়ার সামনে তাকিয়ে দেখল রবি দাঁড়িয়ে আছে। আবির এগিয়ে গেলেও মায়া গেল না। আবির পিছনে তাকিয়ে দেখল মায়া এখনো দরজার কাছেই দাঁড়িয়ে। আবির, কি হলো? ওখানে দাঁড়িয়ে কেন? এসো। এই বাড়ির সবাই ড্রয়িং রুমের সোফায় বসা ছিল। আবিরের আওয়াজে সবাই ঘুরে তাকালো। এটা দেখার জন্য আবির কাকে ডাকছে। মায়া ভয়ে ভয়ে মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে এলো। আর মায়াকে দেখার সাথে সাথে সবাই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল সবাই। মায়া কিছুটা এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শোনা গেল গম্ভীর গলার এক মহিলার আওয়াজ। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন, ও তাহলে চলে এসেছো তুমি? আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। মায়া মুখ তুলে তাকালো সামনের দিকে। মহিলাটি আর কেউ না, আরমানের মা মিসেস সাবিনা শাহরিয়ার। খুব সুন্দর কাজের একটি শাড়ি পরে আছেন উনি। আঁচলটা এক পিন করে হাতে ধরে আছেন। গলায়, কানে,
হাতে স্বর্ণের অলংকারে সেজে আছেন তিনি। দেখতেও ভীষণ সুন্দরী মহিলাটি। কথাটা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে এলো মিসেস সাবিনা। তা কেমন লাগছে মায়া, আমাদের বাড়িতে সার্ভেন্টের কাজ করতে? মায়া অপমানিত বোধ করলেও মাথা নিচু করেই উত্তর দিল, ভালো। আরমানের বাবা আনোয়ার শাহরিয়ার কিছু বুঝতে না পেরে ওদের দিকে এগিয়ে এসে বলল, এ কি মায়া মা, তুমি এখানে? আর কিসের সার্ভেন্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিসেস সাবিনা, ও আমাদের বাড়িতে আরমানের সার্ভেন্ট হয়ে জয়েন হয়েছে। ওর নাকি টাকার দরকার, কোথাও কাজ পায়নি তো তাই। আবার কাল থেকে নাকি আমাদের কোম্পানিতেও জয়েন করবে। আনোয়ার সাহেব, কিন্তু মা আমাদের বাড়িতে সার্ভেন্টের কাজ করার কি দরকার? কোম্পানিতেই জয়েন করতে পারো। মিসেস সাবিনা, হ্যাঁ কোম্পানিতেও করবে। শুনলাম ও নাকি ডিজাইনার। আর আজও আমাদের কোম্পানিতে গেছিল আরমানকে লাঞ্চ দিতে। আর আমাদের একজন বিদেশি ক্লায়েন্টের নাকি ওর ডিজাইন খুব পছন্দ হয়েছে। উনি নাকি ওর ডিজাইন করা ড্রেসই নিবেন, অন্য কোনো ডিজাইনারের না। আনোয়ার সাহেব, ওমা সে তো ভালো কথা। তাহলে আমাদের কোম্পানিতেই কাজ করো। বাড়িতে কাজ করার কি দরকার? মিসেস সাবিনা, আমিও ওটাই বলছিলাম। কিন্তু তোমার গুণধর ছেলে ওকে এই বাড়িতে রেখেই ওর কাজগুলো করাতে চাই। কিন্তু আমি চাই না ওই মেয়ে এই বাড়িতে থাকুক। নিশ্চয়ই এই মেয়ের কোনো মতলব আছে, তাই আমাদের বাড়িতে কাজ করতে এসেছে। ও হয়তো আবার ফিরে আসতে চায় আমার ছেলের জীবনে। না হলে কি ও আর অন্য কোথাও কাজ পায়নি? আমাদের বাড়িতেই ওকে কেন কাজ করতে আসতে হলো? আনোয়ার সাহেব, কী সব বলছো তুমি সাবিনা? হ্যাঁ নিশ্চয় কোনো কারণ আছে ওর এই সার্ভেন্টের কাজে জয়েন করার, তাই বলে তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। মায়া তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খুব কান্না পাচ্ছে ওর। এতটা অপমানিত ওকে কখনো হতে হয়নি। কিন্তু ওর যে আর কিছুই করার নেই। ও তো নিজের থেকে আসেনি এই বাড়িতে কাজ করতে। ওকে জোর করে নিয়ে আসা হয়েছে। ওকে যে আরমান শাহরিয়ার কিনে নিয়েছিল ওর অজান্তেই। তাতে ওর দোষটা কোথায়? আবির এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল। এখন বলে উঠল, আঙ্কেল, মার বাবার শরীর অসুস্থ। উনি হসপিটালে ভর্তি আছেন। ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন উনি। জীবন মরণের সাথে লড়াই করছেন। অনেক টাকা খরচ করেও উনাকে বাঁচাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অনেক টাকা খরচ হয় উনার চিকিৎসা করাতে। আর মার হাতে কোনো জব ছিল না। তাই ও বাধ্য হয়েছে আপনার ছেলের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে। মার দুই চোখে তখন আশ্রুর বন্যা। মাথা নিচু করে কাঁদছে মেয়েটা। ও ওদের করা অপমানের জন্য কাঁদেনি, কাঁদছে ওর বাবার কথা ভেবে। আরমান তখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল, কিন্তু আবিরের বলা কথাটা ওর কানে যেতেই সিঁড়ির মাঝখানেই থমকে দাঁড়িয়ে গেল ও। আবিরের পুরো কথাটা স্পষ্ট শুনতে পেয়েছে ও। দুইয়ে দুইয়ে চার মিল গেল। যেই প্রশ্নের উত্তর ও এতদিন নিজের মনে খুঁজছিল, পেয়ে গেল সেই উত্তর আবিরের কথায়। আরমানের চাচি আঞ্জুমা বেগম মার কাছে এসে মার চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। মেয়েটাকে উনার প্রথম থেকেই ভীষণ ভালো লাগে। আঞ্জুমা বেগম মার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদে না মা। সব ঠিক হয়ে যাবে। জানো তো আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। তাই চিন্তা করো না, আল্লাহ চাইলে তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবেন। মায়া এমন স্নেহ ভরা স্পর্শ পেয়ে গলে গেল যেন ছোট থেকে মায়ের আদর পায়নি। ওর মা ওর জন্মের সময়েই মারা গেছেন। তাই মায়ের আদর ভালোবাসা কী জিনিস মায়া তা জানে না। আঞ্জুমা বেগমের এমন মায়া মমতা পেয়ে আরো জোরে শব্দ করে কান্না করতে লাগলো। যেই কান্নাটা এতদিন চাপা পড়েছিল সেটাই বেরিয়ে এলো যেন। নিজেকে সবার সামনে শক্ত দেখালেও ও যে ভিতরে ভিতরে বড়ই ফুটবল। আরমানের বাবা আনোয়ার সাহেবও এগিয়ে এসে মার মাথায় হাত রাখলেন। কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। মিসেস সাবিনা বেগম মুখে বেঁকিয়ে বিড়বিড় করে বললেন, আদিক্ষেতা, যত সব ঢং। কিন্তু উনি বিড়বিড় করে বললেও কথাটা ঠিকই সবার কানে গেল। মায়া আঞ্জুমা বেগমের বুক থেকে মাথা তুলে দুই হাতে চোখের পানি ভালো করে মুছে নিল। না না, ও এইভাবে ভেঙে পড়তে পারে না। সবাই যে ওকে ফুটবল ভাববে তাহলে। সিম্প্যাথি দেখাতে আসবে সবাই। ও কারোর সিম্প্যাথি চায় না। আরমান সিঁড়ি দিয়ে নেমে এসে ড্রয়িং রুমের সোফায় বসল। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া যাও আমার জন্য কফি নিয়ে আসো। ব্ল্যাক কফি উইদাউট সুগার। আঞ্জুমা বেগম, কিন্তু আব্বু ও তো এখনই বাইরে থেকে এলো। এখনো ফ্রেশ হয়নি। আমি বানিয়ে দিই কফি। আরমান, না ছোট আম্মু, যার যেটা কাজ থাকে সেটা করতে দাও। মায়া নিজেকে স্বাভাবিক করে বলে উঠল,
আমি আনছি ছোট আম্মু, তুমি বসো। না মানে আন্টি, সরি, আসলে ভুল করে বেরিয়ে গেছে। আঞ্জুমা বেগম মুচকি হেসে বললেন, ছোট আম্মুই ডেকো। তুমিও আমার আরেক মেয়ে। এমন না যে কাউকে কিছু বলে ডাকতে গেলে রক্তের সম্পর্ক বা কাগজের সম্পর্ক থাকতে হবে। ডাকটা মন থেকে আসে, কোনো সম্পর্ক থেকে না। মায়াও মুচকি হেসে বলল, ঠিক আছে ছোট আম্মু। সাবিনা বেগম, ঢং দেখলে বাঁচি না। হুহ, বলেই উনি সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আবির মায়াকে বলল, মায়া রবিকে বলবে তো আমার রুমে এক কাপ কফি দিয়ে যেতে। মায়া, আমি দিয়ে আসছি ভাইয়া। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। আঙ্কেল, আপনাদের কিছু লাগবে? শেষের কথাটা মায়া আরমানের বাবা ও চাচার উদ্দেশ্যে বলল। আরমানের বাবা বললেন, একটু চা হলো ভালো হতো মামনি। কিন্তু তুমি আগে ওদের কফি দাও, তারপর ফ্রেশ হয়ে আমাদের একটু চা দিও। তোমার হাতে চা খেতে ভীষণ ভালো লাগে আমার। আরমানের চাচা মানোয়ার সাহেবও বলে উঠলেন, আমারও ভালো লাগে। আঞ্জুমা বেগম, হ্যাঁ, তোমরা যে যার মতো মেয়েটাকে অর্ডার করছো। বাইরে থেকে এসেছে, ওকে একটু রেস্ট তো নিতে দাও। মায়া, আরে ও কোনো ব্যাপার না ছোট আম্মু। বেশিক্ষণ লাগবে না, আমি এখনই আসছি। মায়া চলে গেল রান্নাঘরে। আর সবাই যে যার মতো সোফায় বসল। এরপর কিছুক্ষণের মধ্যেই মায়া একটা বড় ট্রে হাতে ড্রয়িং রুমের এলো। সবাইকে দেখলেও আরমানকে আর ড্রয়িং রুমের কোথাও দেখতে পেল না। মায়া ওদের কাছে এগিয়ে এসে আরমানের বাবা, চাচা আর ছোট আম্মুর হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। ওদের পাশেই বসে ছিল আরমানের বোন সামিরা, বয়স 18। মায়া ওর হাতে এক বাটি নুডলস ধরিয়ে দিয়ে বলল, আর এটা তোমার জন্য। সামিরা খুশিতে উত্তেজিত হয়ে বলল, থ্যাংক ইউ ভাবি। না মানে আপু। সামিরার কথা শুনে সবার হাসি হাসি মুখটা চুপসে গেল। আঞ্জুমা বেগম পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন, মায়া, আরমান এইমাত্র রুমে গেল, তুমি ওকে কফিটা একটু রুমেই দিয়ে আসো। মায়া, ঠিক আছে ছোট আম্মু। আর বলছি, আবির ভাইয়ার রুম কোনটা? আঞ্জুমা বেগম, আরমানের রুমের আগের যেই রুমটা আছে ওটা আবিরের। মায়া, আচ্ছা ঠিক আছে। মায়া চলে গেল উপরে। যেহেতু আগে আবিরের রুম, তাই আবিরকে আগে কফি দিল। তারপর আরমানের রুমের দরজায় নক করল। আরমান যাওয়ার অনুমতি দিলে মায়া ভেতরে প্রবেশ করল। আরমান সোফায় বসেছিল ল্যাপটপ নিয়ে। মায়া ওর সামনের টেবিলে কফি রেখে বলল, আপনার কফি। আরমান আমতা আমতা করে বলল, মায়া, তোমার বাবা এখন কেমন আছেন? আরমানের বলা কথাটা শুনে মায়া কিছুটা থমকে গেল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, একজন ক্যান্সারের রোগীর যেমন থাকার কথা তেমনই আছে। কথাটা বলেই মায়া বেরিয়ে গেল। আরমান আরও কিছু বলতে চাইছিল ওকে, কিন্তু বলতে পারল না। মায়া আবারও সিঁড়ি দিয়ে নেমে আসতেই ড্রয়িং রুমের সোফায় বসে থাকা আরমানের চাচা মানোয়ার সাহেব আঞ্জুমা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আঞ্জুমা, যাও মায়া মামনির থাকার ব্যবস্থা করে দাও। আঞ্জুমা বেগম, হ্যাঁ যাই। চলো আম্মু, আমার সাথে চলো। তারপর উনি উনাদের বাড়ির একজন ছেলে সার্ভেন্টকে ডেকে বললেন মার লাগেজটা দিয়ে যেতে। আঞ্জুমা বেগম মায়াকে নিয়ে নিচের তলাতেই একটা মাঝারি সাইজের রুমে এসে বললেন, আজ থেকে তুমি এখানেই থাকবে। এটা বাবা, মানে আমার শ্বশুর মশাইয়ের ঘর। উনি বেঁচে থাকতে এই ঘরেই থাকতেন। আমি মাঝে মাঝে পরিষ্কার করে রাখতাম ঘরটা। অন্য সব ঘর এখন ময়লা হয়ে আছে, পরিষ্কার করা নেই। তাই এখানেই থাকতে দিলাম। তোমার কোনো অসুবিধা হবে না তো? মায়া হালকা হেসে বলল, না ছোট আম্মু, কোনো অসুবিধা হবে না। বরং এই ঘরটা আমার খুব পছন্দ। আঞ্জুমা বেগম, আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও। পরে জমিয়ে আড্ডা দেব। আর ওই যে আলমারি, তুমি তোমার সব জিন্স ওখানে রাখতে পারো। মায়া, ঠিক আছে ছোট আম্মু। আঞ্জুমা বেগম চলে গেল। আর মায়া লাগেজ থেকে জামা বের করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসে প্রথমেই কল লাগালো হসপিটালে, ওরা বাবার খোঁজ নেওয়ার জন্য। কথা বলা হয়ে গেলে ওর লাগেজ থেকে জামাগুলো বের করতে লাগলো আলমারিতে গুছিয়ে রাখার জন্য। তারপর একে একে সব জামা গুছিয়ে রাখলো। তারপর ব্যাগ থেকে প্রতিদিনের ব্যবহৃত জিনিসগুলো বের করে ছোট ড্রেসিং টেবিলটাই রাখলো। তারপর ওর লাগেজ থেকে বের করলো একটা ডায়েরি। ওই ডায়েরিতে আছে কিছু ড্রেসের ডিজাইন। যখন ওর খুব মন খারাপ হয় বা ওর মন খুব ভালো থাকে তখন বসে বসে এই ডায়েরিতে ডিজাইন করে। এই ডায়েরিতে করা ডিজাইন কখনো কোথাও দেয়নি ও। আলমারিতে একটা ছোট লকার আছে। সেই লকারটা খুলল ডায়েরিটা ওখানে রাখার জন্য। কিন্তু লকারটা খুলতেই চোখে পড়ল একটা কাঠের ছোট বাক্স। বাক্সটা অনেক দিনের পুরনো।
মায়া বাক্সটা হাতে নিয়ে হাত বুলিয়ে দেখল। কি মনে করে বাক্সটা খুলতে গিয়েও খুলল না। আবারও আগের জায়গায় রেখে দিল। আর তার পাশেই রাখলো ওর ডায়েরিটা। তখনই ওই ঘরের দরজায় নক হলো। মায়া আলমারিটা বন্ধ করে দরজা খুলে দিতেই দেখতে পেল হাসি মুখে দাঁড়িয়ে আছে সামিরা। সামিরা, ভেতরে আসতে দিবে না ভা? না মানে আপু। সামিরা ভাবি বলতে যাচ্ছিল কিন্তু ও বুঝতে পেরে থেমে গেল। সামিরা দুঃখী দুঃখী মুখ করে বলল, সরি আপু। আসলে আগে যখন তোমাদের বাড়ি যেতাম তখন ভাবি বলে ডাকতাম তো তাই এখনো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে স্বামীরাও যেত ওর দাদুর সাথে, মার সাথে দেখা করতে। মায়া হাসি মুখেই বলল, ও কোনো ব্যাপার না। আমি কিছু মনে করেনি। এসো ভেতরে এসো। এই বলে স্বামীরার হাত ধরে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিল। এই রুমটা মাঝারি সাইজের হলেও প্রয়োজনীয় সবকিছুই আছে। ছোট একটা বারান্দাও আছে রুমটার সাথে। বারান্দায় গেলে এই বাড়ির বাগানটা দেখা যায়। মানে বাগানের কাছেই এই রুমটা। সামিরা মন খারাপ করেই বলল, জানো তো আপু, তোমাকে আমি মন থেকে ভাবি ভেবেছিলাম। তোমাদের ডিভোর্স হয়ে গেলেও তোমাকে ভুলতে পারিনি। মায়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাদ দাও। আগের কথা ভেবে মন খারাপ করো না। সামিরা ভাবল এসব কথা বলে হয়তো মারও মন খারাপ করে দিচ্ছেও। তাই উৎফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ ঠিকই বলেছ। তবে এখন আমি তোমাকে আমাদের বাড়িতে পেয়ে ভীষণ খুশি। ভীষণ ভালো লাগছে আমার। ভাবি ডাকতে পারবো না তো কি হয়েছে? আপুর ডাকবো। আর ভাবি ডাকটা কেমন পরপর, আর আপুর ডাকটা কেমন আপন আপন। স্বামীরার কথায় মায়া কিছুটা হাসল। এইভাবে আরো কিছুক্ষণ গল্প করল ওরা। সকালবেলা, সকালের সূর্যটা ধীরে ধীরে আকাশের পূর্ব দিক থেকে উঁকি দিচ্ছে। চারপাশে এক শান্ত, নির্মল পরিবেশ। পাখিরা ডানা মেলে গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকে, প্রকৃতির এক স্বাভাবিক সঙ্গীত। বাতাসে হালকা শিশিরের গন্ধ, ঘাসে জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় ঝলমল করছে। গাছের পাতাগুলো রৌদ্রছায়ায় দুলছে, যেন সকালে তারা নতুন প্রাণ পেয়েছে। এই মনোরম দৃশ্য মায়া তার বারান্দা থেকে দেখছে আর উপভোগ করছে। আজ খুব সকালেই ঘুমটা ভেঙে গেছে ওর। তাই বিছানা থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়েছে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর হাত মুখ মুছে রওনা দিল রান্নাঘরের উদ্দেশ্যে। এই বাড়ির সবাই হয়তো এখনো ঘুমে। শুধু পাখির কিচিরমিচির ছাড়া চারিদিক এখনো নিস্তব্ধ। মায়া রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানাতে শুরু করলো। কিছুক্ষণের পরেই শোনা গেল কোরোর পায়ের আওয়াজ। মায়া রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে দেখল, মিসেস আঞ্জুমা বেগম আসছেন। আঞ্জুমা বেগম? আরে মায়া মা তুমি? এত সকালের রান্নাঘরে কি করছো? মায়া মুচকি হেসে বলল, এই তো ছোট আম্মু ব্রেকফাস্ট বানাচ্ছি। আঞ্জুমা বেগম, তোমার বানানোর কি দরকার মা? রান্নার জন্য শেফ আছে, আমি আছি। ঠিক তখনই রান্নাঘরে প্রবেশ করল রুবি। এরই মধ্যে ওদের বাড়ির শেফরাও উঠে যে যার কাজ লেগে গেছে। রুবি, মায়া, স্যার এই সময় কফি খায়। জিম রুমে আছেন উনি। এরপর উনার ঘরটাও পরিষ্কার করতে হবে। মায়া, আচ্ছা আপু ঠিক আছে। আমি এখনই যাচ্ছি কফি নিয়ে। আর উনার জিম রুমটা কোন দিকে? রুবি, উনার রুমের সাথেই অ্যাটাচ রুম আছে। ওটাই জিম রুমে। মায়া, আচ্ছা আপু। আঞ্জুমা বেগম অবাক হয়ে দেখছে এই ছোট্ট মেয়েটাকে যে কিনা বুকে হাজারো কষ্ট চাপা রেখে কতটাই না স্বাভাবিক দেখাচ্ছে নিজেকে। ভালোদের সাথে সবসময় কেন এমন হয়? মেয়েটার তো ওর বাবা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। আর দেখাই বোঝা যেত ওর বাবা ওকে কতটা আদরে মানুষ করেছে। যদি ওর বাবা এই দুনিয়ায় থাকে তাহলে কোথায় যাবে মেয়েটা? তখনও কি এইভাবে নিজেকে স্বাভাবিক রাখতে পারবে? ভীষণ মায়া হয় উনার এই মেয়েটাকে দেখলে। কত সুন্দর মিষ্টি স্বভাবের মেয়েটা। আর তার কপালেই কিনা এত কষ্ট। ভাবলেই অবাক লাগে। মায়া কফি বানাতে বানাতে আঞ্জুমা বেগমের উদ্দেশ্যে বলল, কি ভাবছ ছোট আম্মু? আঞ্জুমা বেগম মার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু না মামনি। দোয়া করি আল্লাহ তোমার সব কষ্ট দূরে মুছে দিক। তুমি দেখবে, এখন কষ্ট পেলেও একদিন খুব সুখী হবে তুমি। মায়া এই কথার প্রতিউত্তরে কিছু বলল না। শুধু ওর মুখে ফুটে উঠল কষ্টের হাসি। তারপর বলল, আচ্ছা ছোট আম্মু, আমি তো জানি না এই বাড়ির সবাই ব্রেকফাস্টে কি খায়, তাই লুচি আর আলুর দম বানিয়েছি। আঞ্জুমা বেগম হেসে বললেন, অনেক ভালো করেছ। আমি তোমার আঙ্কেলরা আর সমীরা তো লুচি খেতে অনেক ভালোবাসি। দেখবে ওরা এই ব্রেকফাস্ট দেখে অনেক খুশি হবে। বড় ভাবি আর আরমান হয়তো খাবে না, ওরা ডায়েট করে তো,
তাই খুব বেশি অয়েলি জিনিস খায় না ওরা। মায়া: আচ্ছা ঠিক আছে। আর আঙ্কেলরা কি উঠে গেছে? তাহলে উনাদের জন্য বানাতাম। আঞ্জুমা বেগম তাড়াহুড়ো ভঙ্গিতে বল উঠল, ওহ দেখছো আমি তো ভুলেই গেছি। তোমার আঙ্কেলদের জন্যই চা বানাতে এলাম আমি। উনারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, এখনই ফিরে এসে চা চাইবেন। মায়া মুচকি হেসে নিজের কাজ করতে করতেই বলল, তুমি চিন্তা করো না ছোট আম্মু, আমি এখনই বানিয়ে দিচ্ছি। বলেই চা বানাতে শুরু করলো। আর আঞ্জুমা বেগম না না করে বললেন, আরে আরে আমি বানাচ্ছি, তুমি যাও, এরপর তোমাকে আরমানের রুম পরিষ্কার করতে হবে। তারপর অফিসেও তো যাবে তুমি। আজকে আবার প্রথম দিন। মায়া: ও কোনো ব্যাপার না ছোট আম্মু, এখনই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। যাও তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি এখনই চা আনছি। আঞ্জুমা বেগম মার মাথার চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বললেন, পাগলি একটা। বলেই উনি চলে গেলেন। এদিকে মায়া নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরপর কিছুক্ষণের মধ্যেই মায়া সবকিছু রেডি করে রান্নাঘর থেকে উকি দিয়ে ড্রয়িং রুমে তাকলো, দেখলো আঙ্কেলরা চলে এসেছেন। মায়া একটা ট্রেতে করে চা নিয়ে গেল উনাদের কাছে। ছোট আম্মুকেও চা দিল। এরপর আবারও রান্নাঘর গিয়ে আরমানের জন্য বানানো কফি নিয়ে এগিয়ে গেল দোতলার দিকে। তারপর আরমানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নক করার সত্ত্বেও ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। ওর মনে পড়ল রবি বলেছিল জিম রুমে থাকবে এই সময়, তাই হয়তো অত দূরে নক করার আওয়াজ যাচ্ছে না। মায়া আর কোনো কিছু না ভেবে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। ওর এই রুমটা ভালো করে দেখা হয়নি কখনো, তাই পুরো রুমটায় একবার চোখ বুলালো। বিশাল বড় রুমটা, সব রকমের ফার্নিচারও আছে। পুরো রুমটাই সাদা কালার, তার সাথে দরজা জানালার পর্দা থেকে শুরু করে বিছানার চাদরটাও সাদা কালার। এত ঝাঁ চকচকে রুমটার কি পরিষ্কার করবে ভেবে পেল না মায়া। রুমে কিং সাইজের একটা বেড রাখা, আর তার কিছুটা পাশে একটা বিশাল বড় বেলকনি, থাই গ্লাস লাগানো। সেই থাই গ্লাস ভেদ করে রুমে সকালের মিষ্টি রোদ প্রবেশ করছে। রুম থেকে যতদূর দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে বেলকনিটা অনেক ফুল গাছ দিয়ে সাজানো। মার আবার ফুল গাছ অনেক পছন্দ, তাই মায়া কফি হাতেই এগিয়ে যেতে গেল সেই দিকে। কিন্তু তখনই একটা মোটা গম্ভীর পুরুষালী আওয়াজ ভেসে এলো ওর কানে, আমার রুমে কি করছো তুমি? আরমান একটা টাওয়েল দিয়ে ঘামে ভিজে থাকা শরীরটা মুছতে মুছতে জিম রুম থেকে বেরিয়ে আসতে আসতে মার উদ্দেশ্য কথাটা বলল। মায়া আরমানের গম্ভীর গলার আওয়াজে থেমে গেল। তারপর আস্তে আস্তে আরমানের দিকে ঘুরল, কিন্তু তখনও ও মাথা নিচু করে রেখেছে। আরমান আবারও গম্ভীর গলায় বলল, কারোর রুমে ঢুকতে হলে আগে অনুমতি নিতে হয়, সেই জ্ঞানটা নেই তোমার। মায়া: সরি, আসলে আমি আপনার জন্য কফি এনেছি। বাইরে থেকে অনেক বার নক করেছি কিন্তু আপনি হয়তো শুনতে পাননি, তাই বাধ্য ঢুকেছি রুমে। কথাগুলো বলেই মায়া মুখ তুলে তাকালো আরমানের দিকে, আর সাথে সাথেই পিছনের দিকে ঘুরে গেল। কারণ আরমানের গায়ে কোনো জামা ছিল না, শুধু একটা 3/4 প্যান্ট পরা ছিল। আরমান মায়াকে এইভাবে পিছনে ঘুরে দাঁড়াতে দেখে এগিয়ে গেল মার কাছে। একদম মার ঠিক পিছনে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মার কানের কাছে মুখ নিয়ে বাঁকা হেসে স্লো ভয়েসে বলল, এমন ভাব করছো যেন মনে হচ্ছে তুমি আমাকে এই অবস্থায় প্রথমবার দেখছো। মায়া ভীষণ লজ্জা পেল ওর কথায়। এই লজ্জা একজন স্বামীর কথায় স্ত্রী যেমন পায় তেমন লজ্জা নয়। এই লজ্জা অপমানের লজ্জা। এই লজ্জা অন্য জনের থেকে অপমানিত হওয়ার লজ্জা। মনে পড়ে গেল সেই দিন সেই ক্লাবের কথা। ওর বাবাকে হসপিটালে ভর্তি করার পর পরই টাকা চেয়েছিল ওর থেকে। আগে নাকি হসপিটালের বিল জমা করতে হবে, তারপর ট্রিটমেন্ট শুরু করবে। অনেক রিকোয়েস্ট করে 2 দিন সময় চেয়েছিল ও। তারপর অনেক জায়গায় ছুটে ছিল টাকার জন্য, কিন্তু ও কুপ্রস্তাব ছাড়া কেউ ওকে টাকা দিতে চায়নি। প্রথম দিন ব্যর্থ হয়েছিল টাকা জোগাড় করতে। তারপর ওর একটা কলেজ ফ্রেন্ডকে কল করে। তেমন একটা কাছের বন্ধু ছিল না, এমনি চেনা পরিচয় ছিল। ওর কাছে সাহায্য চাইলে ওই মেয়েটায় ওকে ওই ক্লাবের ঠিকানা দেয়, আর ওই কাজের প্রস্তাব দেয়। মায়া প্রথমে না করে দিয়েছিল। মেয়েটা অনেক বুঝিয়েছিল যে এত টাকা হঠাৎ করে কেউই ওকে দিতে পারবে না, ওটাই একমাত্র উপায়। তারপরও মায়া না করে দিয়েছিল। আবারও সারাদিন ছুটে বেরিয়েছিল অনেক জায়গায় লোনের জন্যও, কিন্তু একদিন লোন দেওয়া সম্ভব না। সন্ধ্যার দিকে হসপিটাল থেকে কল আসে ও যদি টাকা জমা না করে তাহলে ওর বাবাকে কেবিন থেকে বের করে দেওয়া হবে। তখন মার হাতে আর কোনো উপায় ছিল না।
ওর মায়ের রাখা গয়নাগুলো বিক্রি করে যেই টাকাটুকু জোগাড় করেছিল সেই টাকাটুকু জমা করে আসে হসপিটালে। আর ওই রাতটুকুর সময় চেয়ে নেয়, বাকিটা কাল সকালে জমা করবে বলে। এরপরই আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শুধুমাত্র ওর বাবাকে বাঁচানোর জন্য ওই পথ বেছে নিয়েছিল। আর ওই জায়গায় আরমানকে দেখে জেদের বসে ওকে কি বলছিল সেটা নিজেরও খেয়াল ছিল না। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল ও। সেই কথাগুলো আর ওর করা কাজগুলো মনে পড়লে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে ওর। কিন্তু ওর যে কিছু করার নেই। ও মরে গেলে ওর বাবার কি হবে? ওর বাবার শেষ সম্বল হচ্ছে ও। প্রথম প্রথম ওর অজান্তে ওকে কিনা নেওয়ার জন্য আরমানের উপর রাগ, ঘৃণা থাকলেও এখন ও সত্যিই আরমানের কাছে কৃতজ্ঞ, ওকে এই সার্ভেন্টের কাজ দেওয়ার জন্য। যদি ওকে কিনে না নিত, যদি ওর সার্ভেন্ট না বানাতো, তাহলে ওকে ওই নোংরা জায়গায় এখনো কাজ করতে হতো। সত্যিই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মার এই সব কথা ভেবেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরমান ওকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। ওদের বিয়ের পর কখনো এত কাছে থেকে তো অনেক দূরের কথা, দূর থেকেও চোখ তুলে এক পলক দেখেনি ভালো করে। শুধুমাত্র মায়েশার কথা ভেবে। আর এখন মেয়েটাকে দেখলে কেমন যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আরমান তখনও মার গা ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। মায়া সেটা বুঝতে পেরে কাপা কাপা হাতে কফিটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার কফি। খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। আরমানের ঘোর কাটল যেন। না না, কি করছে ও? ও কি এই মেয়েটার মায়ায় পড়ে যাচ্ছে? না না, এটা কিছুতেই সম্ভব না। ও শুধুমাত্র ওর মাইশাকে ভালোবাসে। আরমান মনে মনে ভীষণ বিরক্ত হলো মার উপর। বিরক্তিকর গলায় ওর কাছ থেকে সরে এসে বলল, ঠান্ডা তো হয়ে গেছে, যাও আবার গিয়ে নতুন করে কফি বানিয়ে নিয়ে আসো। মায়াও যেন এই অপেক্ষাতে ছিল। আরমানের বলার সাথে সাথেই রুম থেকে বেরিয়ে গেল। আর আরমান নিজের উপরেই বিরক্ত হয়ে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। এদিকে মায়াকে আবার কফি হাতে ঘুরে আসতে দেখে ছোট আম্মু বললেন, কি হলো মামনি, কফি নিয়ে ঘুরে এলে যে? মায়া, আসলে ছোট আম্মু উনি জিম রুমে ছিলেন তাই কফি ঠান্ডা হয়ে গেছে। আঞ্জুমা বেগম, ও আচ্ছা। মায়া আবারও রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করলো। কফি বানাচ্ছে আর নিজের মনে বিড়বিড় করে আরমানকে বকছে। কফি বানানো হয়ে গেলে মায়া আবারও আরমানের রুমে গেল। দরজায় নক করলে কোনো সাড়া পেল না। তাই দরজাটা হালকা খুলে মুখ বাড়িয়ে দেখল রুমে কোথাও আরমান আছে কিনা। কিন্তু আরমানকে রুমে কোথাও দেখতে পেল না। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। তার মানে আরমান ওয়াশরুমে। এই ভেবে রুমে ঢুকে গেল মায়া। কফিটা বেড সাইড টেবিলে রেখে যেমন এসেছিল তেমন ভাবেই চলে গেল মায়া। এবার বুঝে করুক উনি। এখন আর কফি ঠান্ডা হলে ওর কোনো দোষ নেই। খেলে খাক, না খেলে না খাক। ঠিক সকাল 8টার সময় শাহরিয়ার ম্যানশনের সকল সদস্য এসে হাজির হলো ডাইনিং টেবিলে। এটাই এখানকার নিয়ম। সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার ঠিক সময়ে সবাইকে একসাথে করতে হবে। এই নিয়ম আরমানের দাদু বেঁচে থাকতে করে গিয়েছিলেন। সেই নিয়ম এখনো বজায় আছে। মিসেস সাবিনা বেগম টেবিলে লুচি আর তরকারি দেখে নাক মুখ সিটিকে বললেন, কি সব রান্না হয়েছে এগুলো? অয়েলি ফুড, জানো না এসব আমি খাই না। আঞ্জুমা বেগম, এগুলো আমাদের জন্য ভাবি, তোমাদের জন্য তোমাদের মতো রান্না করা হয়েছে। আনছে ওরা। এরপর 2 জন সার্ভেন্ট আরমান এবং সাবিনা বেগমের জন্য ওরা যা খায় তাই এনে দিল। এদিকে সামিরা তো লুচি তরকারি দেখে অনেক খুশি। সামিরা, ওয়াও ছোট আম্মু, কি বানিয়েছো? অনেক অনেক থ্যাঙ্কস তোমায়, অনেক দিন হলো লুচি তরকারি খাইনি। আঞ্জুমা বেগম মুচকি হেসে বললেন, আমি বানাইনি, এগুলো মায়া বানিয়েছে। মানোয়ার সাহেব মজা করে বলে উঠলেন, তাই তো ভাবি আজ সূর্য কোনোদিকে উঠল যে আমার গিন্নি এত সুন্দর খাবার বানিয়েছে। এখন দেখছি সূর্য যেদিকে উঠার সেদিকেই উঠেছে। আঞ্জুমা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, হ্যাঁ, এমন ভাব করছো যেন মনে হচ্ছে আমি কোনোদিনও রান্না করে খাওয়াই না। আনোয়ার সাহেব, আর ছোট বৌমা, এসব কথা বাদ দাও তো, আগে খেতে দাও। খাবার দেখেই জিভে পানি আসছে। আর অপেক্ষা করতে পারছি না। সাবিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, এমন সব ভাব করছে যেন মনে হচ্ছে ওই মেয়ে খাবার বানায়নি, অমৃত বানিয়েছে। হুহো। আরমান খাবারটা মায়া বানিয়েছে শুনে আর চোখে তাকালো লুচিগুলোর দিকে। এখনো অনেকটা ফুলে আছে। দেখেই খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে খেতে। ওরও ভীষণ ইচ্ছে যাচ্ছে খেতে, কিন্তু নিজের ইগোর জন্য খেতে পারছে না।
আর এদিকে আবিরও এসে আরমানকে জ্বালানোর জন্য মার রান্নার অনেক প্রশংসা করছে আর মজা করে খাচ্ছে। আর আবিরের সাথে যোগ দিয়েছে স্বামীরাও। কিছুক্ষণ পর স্বামীরা একটা লুচি তুলে আরমানের প্লেটে দিল, দিয়ে বলল, ভাইয়া প্লিজ একটা খাও, দেখো না অনেক টেস্টি হয়েছে। সাবিনা, সামিরা, একে তো তুমি এসব অয়েলি খাবার খেয়ে নিজের শরীরটা নষ্ট করছো, তার উপর আবার আমার বাবুর পেছনেও লেগেছো। সামিরা, তোমাকে তো আর খেতে জোর করিনি মম, এটা আমার আর ভাইয়ার ব্যাপার, তাই তুমি তোমার মতো খাও। সাবিনা বেগম ধমকে বলে উঠলেন, সামিরা, তুমি মনে হচ্ছে ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। একদম আমার মুখে মুখে কথা বলবে না, এটা আমার পছন্দ না। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকিয়ে ইশারা দিলেন চুপ থাকতে। আরমান ওর মায়ের উদ্দেশ্য বলল, মম একদম আমার ছুটকিকে বকবে না, ও আমার একমাত্র বোন। আর একটা লুচি তো খেতে বলেছে, আর এমন কি আমি আমার বোনের এতটুকু আবদার রাখতে পারবো না। আবির নিজের মনে বিড়বিড় করে বলল, শালা হারামি, নিজের খেতে ইচ্ছে করছে সেটা তো বলতে পারছে না, ও নাকি আবার বোনের আবদার রাখতে খাবে। সাবিনা বেগম আরমানের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, তোমার আদরেই তো দিন দিন বাদর হচ্ছে, পুরো বাদর একটা। সামিরা এটা শুনে ঝটপট বলে উঠল, আচ্ছা আমি যদি বান্দর হয় তাহলে পাপা তুমিও তো বান্দর হবে। যেহেতু আমি তোমার মেয়ে, তাহলে ছোট আব্বুও বান্দর হবে যেহেতু তোমারা ভাই ভাই। আর মোমো তাহলে বান্দর যেহেতু আমার গর্ভধারিণী মা। আর তার সাথে ভাইয়াও বান্দর। হি হি হি। স্বামীরার এমন কথা শুনে আবির হু হা করে হেসে দিল। আর আঞ্জুমা বেগমও মুখ চেপে হাসলেন। আর এদিকে আনোয়ার সাহেবের মুখের খাবার নাকে উঠে বিষম খেয়ে যাচ্ছে তাই অবস্থা। মানোয়ার সাহেব পাশে বসে উনি তাড়াতাড়ি বড় ভাইকে পানি দিলেন। এদিকে আরমান মুখ টিপে হাসছে ওর দুষ্টু বোনের কথা শুনে। আরমান মিথ্যার রাগ দেখিয়ে সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, তুমি কিন্তু ভীষণ দুষ্টু হয়েছ, এত দুষ্টুমি ভালো না। এদিকে সাবিনা বেগম ভীষণ বিরক্ত হলেন। নিজের কথায় নিজেই ফেঁসে গেলেন যেন। উনার খাওয়া শেষ তাই উনি বিরক্তকর মুখ নিয়ে উঠে গেলেন। আনোয়ার সাহেব আঞ্জুমা বেগমকে খেতে খেতে জিজ্ঞাসা করলেন, ছোট বৌমা, মায়া মাকে দেখছি না তো, কোথায় মেয়েটা? আঞ্জুমা বেগম, হ্যাঁ ভাইয়া আমিও অনেকক্ষণ থেকে দেখছি না, ও বলছিল অফিস যাওয়ার আগে একবার হসপিটাল যাবে ওর বাবাকে দেখতে, তাই হয়তো বেরিয়ে গেছে মেয়েটা। আবির হতাশ হওয়ার ভান করে বলল, যা চলে গেল, কোথায় ভাবলাম একসাথে যাব দুইজন। সামিরা, কিন্তু আবির ভাইয়া তুমি তো বড় ভাইয়ার সাথে যাও রোজ। আবির দাঁত দেখিয়ে বলতে লাগলো, হ্যাঁ তোর বান্দর ভাইয়ের সাথে যেতাম আগে, তবে এখন থেকে ঠিক করেছি আমি আর মায়া একসাথে যাব, আমার গাড়িতে করে। আরমান বিরক্ত গলায় বলে উঠল, খাওয়ার সময় এত কথা বলা ঠিক না, এত বকবক করিস কেন দুজন, চুপচাপ খা। ওরা আর কোনো কথা না বলে দুজনই আরমানকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে খাওয়ায় মন দিল। আরমানের খাওয়া শেষ হতেই ও উঠে গেল চেয়ার ছেড়ে। লুচি তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। সত্যিই মেয়েটার রান্নার হাত ভালো, খুব সুন্দর রান্না করে মেয়েটা। এই সব ভাবতে ভাবতেই ও ওর রুমের দিকে এগিয়ে গেল। ওর রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেল। আর এই ধাক্কা খাওয়ার মানুষটা আর কেউ নয়, আমাদের মায়া। সবাই যে যার মতো ব্রেকফাস্ট করতে যেতেই মায়া উপরে এসেছিল আরমানের রুম পরিষ্কার করতে। ও ওর কাজ শেষ করে এগিয়ে যাচ্ছিল দরজার দিকেই। ও নিচের দিকে তাকিয়েছিল, আর তার কারণ ওর হাতে ছিল ময়লা পানির বালতি। মেঝে পরিষ্কার করছিল ও পানি দিয়ে। সেই ভারী বালতি তুলে নিয়ে যাওয়ার সময় খেয়াল করেনি সামনের দিকে থেকে আসা আরমানকে। তাই দুজনেই খেল ধাক্কা। সাথে সাথে মার হাতে থাকা বালতি সহ মায়া ধপাস করে নিচে পড়ে গেল। সমস্ত ময়লা পানি আবারও মেঝেতে পড়ে গেল, সাথে কিছুটা মার গায়েও লাগলো। এদিকে তো আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি হলো বিষয়টা ও বুঝতে পারল না। অবাক হয়ে নিচে পড়ে থাকা মার দিকে তাকালো। মায়া নিজের কোমরে হাত দিয়ে পড়ে থেকেই আর্তনাদ করে উঠল, ও মাগো, আমার কোমরটা বুঝি গেল। ও আল্লাহ! মার আর্তনাদে আরমানের ধ্যান ফিরল যেন। ও তাড়াতাড়ি এগিয়ে যেতে গেল মায়াকে উঠানোর জন্য। কিন্তু ময়লা পানিতে তাড়াহুড়োই পা দেওয়ার কারণে ও নিজেও স্লিপ করে পড়ল মার উপর। মায়া নিচে আর ও মার উপরে। ঠিক তখনই ওদের কানে আবিরের গলার আওয়াজ এলো, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। আরমান পুরোপুরি মার উপরে পড়েছিল। মায়া আবিরের গলার আওয়াজ পেতে আরমানকে দিল এক ধাক্কা আর আরমান গড়িয়ে মার পাশে গিয়ে পড়ল।
মায়া কোনো মতে উঠে বসল। আর আবির তখনও মুখ দুই হাতে ঢাকা দিয়ে আঙুলের ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আরমান রেগে গিয়ে বলল, নাটক কম কর আবির। তোর এই নাটক আমার একদম পছন্দ না। বলতে বলতেই আরমান উঠে বসল মেঝেতেই। মায়া তখনও কোমরে হাত দিয়ে মেঝেতেই বসে আছে। আবির আরমানের কথায় মুখ থেকে হাত সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়ালো। আরমান বিরক্তিকর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, আমার রুমে কি করছিলে তুমি? আর চোখে দেখতে পাও না যে এইভাবে দিনের বেলায় এভাবে ধাক্কা খেলে? আবির তৎক্ষণাৎ বলে উঠল, এইভাবে দিনের বেলায় তোমার ধাক্কা খাওয়া একদম উচিত হয়নি মায়া। তোমার উচিত ছিল রাতের বেলায় ধাক্কা খাওয়া। আরমান রেগে কটমট করে তাকালো আবিরের দিকে। আর আবির আবারও সিরিয়াস হওয়ার ভান ধরে মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে মায়া ও আরমানকে তেজ দেখিয়ে বলল, আমি তো আপনার রুম পরিষ্কার করতে এসেছিলাম। আর ধাক্কা আপনি দিয়েছেন, আমি না। আর আপনি নিজেই এই পানিতে স্লিপ কেটে পড়েছেন, তাই একদম আমার দোষ দিবেন না। আরমান মার প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আর আবির এগিয়ে এসে মার দিকে হাত বাড়িয়ে দিল। মায়া আবিরের হাত ধরে উঠে দাঁড়াতে মায়া এক হাত কোমরে দিয়ে আহ শব্দ করে উঠল। আর এক হাত দিয়ে আবিরের হাতের বাহু খামচে ধরল। আবির মায়াকে এমন করতে দেখে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে মায়া? কোথায় ব্যথা পেয়েছ? মায়া, ওহ কিছু না ভায়া, ঠিক আছি আমি। শুধু কোমরে হালকা ব্যথা পেয়েছি মনে হয়। এখনই ঠিক হয়ে যাবে। আবির, ঠিক হয়ে যাবে মানে? আপনি কিভাবে ঠিক হবে? চলো তোমায় নিয়ে হসপিটালে যাই। এদিকে আরমান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। কেন জানি ওদের এইভাবে একসাথে দেখে একদম সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে দুজনকে ধাক্কা দিয়ে দুই দিকে সরিয়ে দিতে। মায়া আবিরের হাত ছেড়ে দেওয়াল ধরে দাঁড়ালো। তারপর বলল, সরি, আমি কিছুক্ষণ পর এসে রুমটা পরিষ্কার করে দিচ্ছি। আবির, তুমি রেস্ট নাও। আমি গিয়ে রবিকে ডেকে দিচ্ছি, ও পরিষ্কার করে দেবে। এরপর মায়া আস্তে আস্তে কোনো রকমে বেরিয়ে গেল ঘর থেকে। আবির ও মার পিছু নিল। আর আরমান রাগে বিরক্তিতে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। শরীরে ময়লা পানি লেগেছে, ওকে আবারও গোসল করতে হবে। এদিকে মায়া নিজের রুমে গিয়ে ও নিজেও গেল গোসল করতে। কারণ ওর গায়েও ময়লা পানি লেগেছে। মায়া গোসল সেরে ওয়াশরুম থেকে বেরোতেই দেখতে পেল ছোট আম্মু হাতে একটা অয়েন্টমেন্ট নিয়ে খাটে বসে আছে। উনি দরজা খোলার আওয়াজে মার দিকে তাকালো। মায়াকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে উনি তাড়াতাড়ি উঠে গেলেন মার কাছে। তারপর মার গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় লেগেছে মামনি? আবির বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছো তুমি। মায়া, আরে ছোট আম্মু তুমি এত ব্যস্ত হও না তো। আমি ঠিক আছি, শুধু কোমরে হালকা ব্যথা পেয়েছি। আঞ্জুমা বেগম, আচ্ছা আসো, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে দিই। একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মায়া এগিয়ে গিয়ে খাটে বসলে আঞ্জুমা বেগম যত্ন সহকারে অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে দিতেই বলল, আমি তো ভাবছিলাম তুমি বেরিয়ে গেছো। তোমার বাবাকে হসপিটালে দেখতে যাবে বলছিলে, আর তুমি পড়লে কিভাবে মা? মায়া, আমি উনার ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলাম ছোট আম্মু। পানিতে স্লিপ কেটে পড়ে গেছি। মায়া একটু মিথ্যায় বলল, কারণ ধাক্কা লাগার কথাটা বলতে ওর কেমন যেন লাগছে। এরপর অয়েন্টমেন্ট লাগানো হয়ে গেলে উনি বললেন, আচ্ছা তুমি বসো, আমি এখনই আসছি। বলেই উনি চলে গেলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন হাতে একটা খাবারের থালা নিয়ে। তারপর উনি মার কাছে বসতে বসতে বলল, কই দেখি হা করো তো। মায়া অবাক হয়ে বলল, আরে ছোট আম্মু কি করছো? আঞ্জুমা বেগম মার মুখের সামনে খাবার ধরে বললেন, একদম কোনো কথা না। আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাও। সেই সকাল থেকে কাজ করছো তুমি। এরপর মায়া হা করলে উনি মায়াকে খাইয়ে দিতে লাগলেন। এতটা আদর যত্ন দেখে মার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আঞ্জুমা বেগম, কি হলো মামনি? কাঁদছো কেন? ব্যথা করছে খুব? মায়া দুই দিকে মাথা নাড়িয়ে বলল, এইভাবে পাপা ছাড়া কেউ কখনো খাইয়ে দেয়নি তো, তাই পাপার কথা মনে পড়ছে খুব। আচ্ছা ছোট আম্মু, পাপা না থাকলে আমি কিভাবে থাকবো বলো তো? মার কথা শুনে আঞ্জুমা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল যেন। সত্যিই তো, মেয়েটার বাবা যদি না থাকে তাহলে কোথায় যাবে মেয়েটা? আঞ্জুমা বেগম মার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বললেন, কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। এরপর উনি মায়াকে আরো অনেক কিছু বলে সান্ত্বনা দিয়ে খাবার খাইয়ে দিল। আবির মার রুমে এসে মায়াকে পেল না। মার রুম থেকে যাওয়ার সময় সামনে রবিকে দেখতে পেল, তাই ওকে জিজ্ঞাসা করল,
রুবি, মায়াকে দেখেছ? রুবি, মায়া তো এই মাত্র বেরিয়ে গেল অফিসের জন্য। আবির, এই মেয়েটাও না। কোমরে ব্যথা নিয়ে কি দরকার ছিল আজ অফিসে যাওয়ার? কাল জয়েন হলেই তো পারত। আবির নিজের মনে কথাগুলো বলে ছুট লাগলো বাইরের দিকে। মায়াকে যদি পাইছি আশায়। আর পেয়েও গেল। মায়া এখনো এই বাড়ির গেট পেরোয়নি। আবির একেবারে রেডি হয়ে নেমেছিল অফিসে যাওয়ার জন্য। ভাবল মার যদি খুব বেশি ব্যথা লাগে তাহলে মায়াকে নিয়ে আগে হসপিটালে যাবে। কিন্তু এই মেয়ে তো অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবির আরো জোরে ছুটে গিয়ে মার সামনে দাঁড়ালো। মায়া এইভাবে কাউকে ছুটে এসে ওর সামনে দাঁড়াতে দেখে প্রথমে ভয় পেয়ে চমকে উঠল। তারপর আবিরকে দেখে স্বস্তির শ্বাস ছাড়ল। আর আবির সে তো হাঁটুতে হাতের ভর দিয়ে হাঁপাতে ব্যস্ত। তারপর নিজেকে সামলে নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, কিচ্ছু বলার নেই তোমায়। চুপচাপ এখানে দাঁড়াবে, আমি গাড়ি নিয়ে আসছি। বলি আবির এগিয়ে গেল গ্যারেজের দিকে গাড়ি আনতে আর মায়া বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে থাকলো ওই জায়গাতেই। এরপর আবির গাড়ি নিয়ে আসলে সামনের দরজা খুলে দিল। মায়াও চুপচাপ উঠে বসল। তারপর ওরা গাড়ি নিয়ে রওনা দিল নিজেদের গন্তব্যে। আর এই পুরো দৃশ্যটা একজন তার রুমের বেলকনি থেকে জ্বলন্ত চোখে দেখছিল। তার হাতের মুঠো শক্ত করে ধরে আছে বারান্দার রেলিং।